আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের। আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম, নব্বদের পাহারাদারিতে জাতীয়তাবাদী দলের সংস্কৃতি চেতনা। চলুন দর্শক, জেনে নেওয়া যাক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের এই সপ্তাহের মন্তব্য প্রতিবেদনটির আদ্যপান্ত। বিষয়ের ব্যাপকতার জন্য আজকের লেখাটি অত্যন্ত দীর্ঘ হবে বলে বিরক্ত পাঠকের কাছে আগাম ক্ষমা চেয়ে রাখছি। ধৈর্য ধরে পড়লে সবাই বুঝবেন যে প্রতিটি বিষয়েরই পূর্বাপর সম্পর্কের ফলে আমার আসলেই সংক্ষিপ্ত আকারে কিংবা 2 বুধবারে ভাগ করে লেখার উপায় ছিল না। শহীদ জিয়া একদলীয় বাকশাল পতন পরবর্তী দেশের রাজনৈতিক পটভূমিতে জাতীয়তাবাদী ধারার বিএনপি প্রতিষ্ঠা করার সময় বাংলাদেশের সাংস্কৃতিক কাঠামো সম্পর্কে ঠিক কি চিন্তাভাবনা করেছিলেন আমার জানা নেই। তবে যেহেতু মুজিবের বাঙালি জাতীয়তাবাদের পাল্টা মতবাদ হিসেবে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের তত্ত্ব হাজির করেছিলেন এবং সংবিধান থেকে সেকুলারিজম সরিয়ে সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা স্থাপন করেছিলেন, তাই ধারণা করি দেশের 90% বাঙালি মুসলমানের ঐতিহ্য ও সংস্কৃতিকে তিনি মনে প্রাণে লালন করতেন। বেগম খালেদা জিয়া যে তার বর্ণাঢ্য রাজনৈতিক এবং ব্যক্তি জীবনে সর্বদা বাঙালি মুসলমানের দৈনন্দিন জীবনাচরণকেই সর্বাগ্রে স্থান দিয়েছেন, এ নিয়েও সম্ভবত কোনো বিতর্ক নেই। ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, দেশনেত্রীর সেই অবিস্মরণীয় স্লোগান সব প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদীর চিরায়ত মূল মন্ত্র হওয়া উচিত। মাত্র 8 শব্দের কথাটির মধ্যে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে মুক্তিকামী জনতার সংগ্রামের বিভেদ রেখা সুনির্দিষ্ট করে দিয়ে গেছেন। এবার আসি তাদের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সংস্কৃতি চিন্তা প্রসঙ্গে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকারের দায়িত্ব পালনকালে বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার বিদেশ ভ্রমণের সুযোগ হয়েছিল। তৎকালীন এবং বর্তমান সরকারের একাধিক প্রভাবশালীও সেসব সফরে সঙ্গী ছিলেন। একসঙ্গে বিদেশে গেলে ক্ষমতাবানদের সঙ্গেও নানা বিষয়ে আলাপের বিরল সুযোগ ঘটে। সেরকম এক ঘরোয়া আলাপে আমরা সংস্কৃতি নিয়ে আলাপ করছিলাম। হঠাৎ আমাকে বেজায় অবাক করে সেই সময় একেবারে তরুণ তারেক রহমান প্রশ্ন করলেন, মাংস এবং গোশতের মধ্যে বাঙালি মুসলমানের কোন শব্দটি সচরাচর ব্যবহার করা উচিত? তখন পর্যন্ত অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং প্রযুক্তির বাইরে আমার বিশেষ পদচারণা ছিল না। তাছাড়া এমন একটি অপ্রত্যাশিত সিলেবাস বহির্ভূত প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না। মনে আছে, শুধু বলেছিলাম দৈনন্দিন জীবনে আমি কোনো পক্ষপাতিত্ব ছাড়া দুটোই ব্যবহার করি। সেদিন তারেক রহমানের প্রশ্নের মধ্যে বাঙালি মুসলমানের সংস্কৃতি চিন্তার প্রকাশে আমি যার পর নাই আনন্দিত হয়েছিলাম। বিএনপির ভবিষ্যৎ কর্ণধার যে এত তরুণ বয়সে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন, এটাই আমাকে আশাবাদী করে তুলেছিল। রাজনৈতিক এবং সাংস্কৃতিক লড়াইয়ের নিগূঢ় সম্পর্কটা তিনি বুঝতে শুরু করেছিলেন। কিন্তু বর্তমান সরকার গঠনের পর সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের দেখে বেশ বিভ্রান্তিতে পড়ে গেছি। সেটি খোলাসা করতেই আমার আজকের মন্তব্য প্রতিবেদন। তবে মূল প্রসঙ্গে যাওয়ার আগে বাংলাদেশে ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসনের ইতিহাস সম্পর্কে খানিকটা আলোকপাত প্রয়োজন। 1800 শতকে কলকাতায় ব্রিটিশ উপনিবেশের ছত্রছায়ায় যে তথাকথিত বাঙালি রেনেসাঁস জন্ম নিয়েছিল, তার প্রধান উৎস ছিল হিন্দু ধর্ম এবং সংস্কৃতি। হিন্দু বাঙালির পুনর্জাগরণের লক্ষ্যেই ইংরেজি ভাষায় শিক্ষিত এবং দখলদার শাসকদের আনুকূল্যধন্য কলকাতার বাবু শ্রেণী এই উদ্যোগ নিয়েছিলেন। বাঙালি মুসলমানদের সেখানে সম্পূর্ণ ব্রাত্য করে রাখা হয়েছিল। মুসলমানের কৃষ্টি ও সংস্কৃতি একেবারে পরিত্যাগ না করা পর্যন্ত সেই বাঙালি রেনেসাঁর চৌহদ্দিতে আমাদের কোনো পূর্বপুরুষের প্রবেশের অধিকার ছিল না। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর যে বাঙালি জাতীয়তাবাদ আমাদের গেলানো হয়েছিল, সেটিও কিন্তু সেই 18 শতকের ইসলামোফোবিক, বুদ্ধিবৃত্তিক ও দার্শনিক ফোয়ারা থেকে উৎসারিত।
আজকের তরুণ জানে না যে ১৯৭১ সালে বিজয় দিবসের পর কিছুদিন আমাদের রেডিও ও টেলিভিশনে সালাম দেয়া এবং খোদা হাফেজ বলার রীতিও উঠে গিয়েছিল। আবুল মনসুর আহমেদ, আমার দেখা রাজনীতির ৫০ বছর। প্রবল জনমতের বাইরে গিয়ে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ সহ কয়েকটি অখণ্ড পাকিস্তানপন্থী দলের মুক্তিযুদ্ধ বিরোধিতার সুযোগ নিয়ে সেই থেকে বাংলাদেশের মিডিয়া ও সাংস্কৃতিক জগতে ভারতীয় আদলে যে ইসলাম বিদ্বেষের আবহ তৈরি করা হয়েছিল, আজ পর্যন্ত তার অবসান হয়নি। মাদ্রাসার ছাত্র হলেই তাকে ইসলামী জঙ্গি রূপে প্রচার, আলেম সমাজকে ডেমোনাইজ করা, কুকুরের মাথায় টুপি দিয়ে ব্যঙ্গচিত্র বানানো, পবিত্র কোরআন শরীফের সূরার বিকৃতি, হিজাব বিরোধী প্রচারণা, এসব কর্মকাণ্ড স্বাধীনতা পরবর্তী এক পরিকল্পিত দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক আগ্রাসনেরই অংশ ছিল। এর মূল লক্ষ্য ছিল এই দেশকে সম্পূর্ণভাবে ভারতীয়করণ করে ফেলা। বর্তমান ক্ষমতাসীন দলের এক শ্রেণীর নব্য প্রভাবশালীদের কণ্ঠেও আমরা যে আওয়ামী ফ্যাসিস্ট জামানার অনুরূপ উগ্র মুসলমান, মৌলবাদী ইত্যাদি শব্দাবলী শুনতে পাচ্ছি, সেটি প্রকৃতপক্ষে অর্ধ শতাব্দী কাল ধরে চলমান সাংস্কৃতিক আগ্রাসনের ধারাবাহিক। জুলাই বিপ্লবে আমাদের তরুণরা শুধু ফ্যাসিবাদ থেকেই দেশকে মুক্ত করেনি, ভারতপন্থী সাংস্কৃতিক আগ্রাসনকেও শক্ত চ্যালেঞ্জ জানিয়েছে। সাংস্কৃতিক আগ্রাসনকে মোকাবেলা করতে গিয়েই তরুণদের মধ্যে ক্রমেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠা শরীফ ওসমান হাদিকে শহীদ হতে হয়েছে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, বাংলাদেশের যে শ্রেণী এখন বিভিন্ন মিডিয়ায় জুলাই বিদ্বেষী প্রচার চালাচ্ছে, তারা সবাই চেতনাগতভাবে ইসলাম বিদ্বেষী সাংস্কৃতিক আগ্রাসনের এই দেশীয় ট্রোজান হর্স। জুলাই বিপ্লবে এই গোষ্ঠী হেরে গেলেও প্রত্যাঘাতের জন্য নানা উপায়ে চেষ্টা করে চলেছে। শাহবাগী চেতনাজীবীদের বিএনপিতে অনুপ্রবেশ সেই পরিকল্পনার এক অতি গুরুত্বপূর্ণ কৌশল। ৩৬-এর লড়াই যে ৫ আগস্ট শেষ হয়নি, এই কঠিন বাস্তবতার আলোকে এবার বিএনপির সাম্প্রতিক সাংস্কৃতিক বিবর্তনের স্বরূপ বোঝার চেষ্টা করব। শুরু করা যাক মন্ত্রী মহোদয়কে দিয়ে। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে বিএনপি সরকার এবার সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। জাতীয় পার্টি দিয়ে রাজনীতি শুরু করলেও পেশায় আইনজীবী নিতাই রায় দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার সঙ্গে কয়েকবার দেখাশোনা হলেও ব্যক্তিগতভাবে তেমন মেশার সুযোগ হয়নি। তবে যতটুকু শুনেছি ও দেখেছি তাতে সজ্জন মানুষ মনে হয়েছে। তিনি কখনো কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে আমার জানা নেই। এ বিষয়ে তার কোনো লেখালেখিও চোখে পড়েনি। অর্থাৎ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হওয়ার জন্য ওই বিষয়ে জানাশোনাটা সম্ভবত জরুরি নয়। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বাংলাদেশের ৯০% বাঙালি মুসলমানের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, খাদ্যাভ্যাস ইত্যাদি সম্পর্কে পেশায় আইনজীবী নিতাই রায় চৌধুরী জানেন তো? নাকি রাষ্ট্রের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী সম্পর্কে না জেনেও সেই রাষ্ট্রের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখা সম্ভব? বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সাংস্কৃতিক লড়াই কতটা গুরুত্বপূর্ণ সেটা তো বর্তমান প্রধানমন্ত্রী ২ দশক আগে থেকেই বুঝতে শুরু করেছিলেন। ফ্যাসিবাদের ১৬ বছরে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল এবং পাঠ্যপুস্তকে যে ভয়াবহ ডি ইসলামাইজেশন চালানো হয়েছে, সেখান থেকে জাতিকে সঠিক পথে নিতে হলে অনেক পরিকল্পনা এবং কাজ করতে হবে, যার জন্য সঠিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি প্রয়োজন। একটা উদাহরণ দেই। ২০১৭ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ জাতীয় অ্যাটলাস নামে সেই প্রাচীন বৈদিক যুগের বঙ্গ থেকে আজ পর্যন্ত মানচিত্র প্রকাশ করেছে। মানচিত্র বিষয়ক সেই বইয়ের সূচিপত্রে কয়েক শতাব্দী ব্যাপী স্বাধীন সুলতানি আমলের কোনো উল্লেখ পর্যন্ত নেই। অথচ প্রথমবারের মতো পূর্ব এবং পশ্চিম বাংলাকে একীভূত করে অভিন্ন প্রশাসনিক কাঠামোর অধীনে এনে স্বাধীন বাংলা সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রথম স্বাধীন বাংলা ১৪ শতকের মাঝামাঝি প্রতিষ্ঠিত হয়েছিল। ইলিয়াস শাহর আগে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লি থেকে স্বাধীনতার ঘোষণা করলেও তিনি শুধু বাংলার পূর্ব অংশের সুলতান ছিলেন। এশিয়াটিক সোসাইটির সুপ্ত ইসলাম বিদ্বেষ এখানেই শেষ হয়নি। তারা পুরো সুলতানি আমলকে গণেশ যুগে বঙ্গ নামে সূচিপত্রে উল্লেখ করেছে, যা দেখে যে কোনো পাঠকের মনে হবে ১২০৪ সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ
বখতিয়ার খিলজির বাংলা বিজয় থেকে ১৬০৫ সালে মোগল সুবে বাংলা প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত ৪০০ বছর মুসলমানদের পরিবর্তে কোনো এক হিন্দু রাজা গণেশ ও তার বংশধররা বাংলা শাসন করেছেন। এশিয়াটিক সোসাইটি গণেশকে বিশেষভাবে দিনাজপুরের একজন বাঙালি রাজা বর্ণনা করে হিন্দুত্ববাদী ভারতের চরম ইসলাম বিদ্বেষী শাসক দল বিজেপির বয়ানের অনুকরণে সুলতানি আমলের মুসলমান শাসকদের প্রকারান্তরে বিদেশি বলতে চেয়েছে। অথচ মুসলমান শাসনের বিরুদ্ধে এই রাজা গণেশের কর্মকাণ্ড নিয়ে নানা বিতর্ক রয়েছে। ইতিহাস বিখ্যাত সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর মৃত্যুর পর ষড়যন্ত্রের মাধ্যমে রাজা গণেশ ক্ষমতা পেলেও কিছুদিনের মধ্যে মুসলমানদের পাল্টা আক্রমণে তাকে সেই ক্ষমতা ছাড়তে হয়েছিল। পরে বিখ্যাত সুফি নূর কুতুবী আলমের কাছে গণেশের ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে সুলতান জালালউদ্দিন নামে দীর্ঘদিন বাংলা শাসন করেছিলেন। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী যদি সত্যি বাংলার কয়েক হাজার বছরের ইতিহাস জানেন এবং সাংস্কৃতিক আগ্রাসনের মারপ্যাঁচ বুঝতে পারেন, তাহলে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। তবে ভয় হচ্ছে ডক্টর ইউনূসের জামানায় মঙ্গল শোভাযাত্রা থেকে মুক্তি পেয়ে আবার হয়তো আমরা সাংস্কৃতিক পরাধীনতার শিকলে আবদ্ধ হতে যাচ্ছি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যেসব নব্য বিএনপির ব্যক্তিবর্গের চমকপ্রদ উত্থান ঘটেছে তাদের মধ্যে ডাক্তার জাহিদুর রহমান অন্যতম। প্রথমে তিনি মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি কি সরকারের নাকি বিএনপির নাকি উভয়ের স্ট্র্যাটেজি নির্ধারণের দায়িত্বে আছেন সেটি অবশ্য আমার জানা নেই। সম্প্রতি তাকে সংস্কৃতি এবং তথ্য মন্ত্রণালয়ের ২ অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি এখন একের মধ্যে ৩। ২০১৮ সালে নির্বাসনে যাওয়া পর্যন্ত তাকে আমি চিনতাম না, বিএনপির কোনো আলোচনা অনুষ্ঠানেও দেখিনি। সম্ভবত ২০২১ সাল থেকে জানলাম যে তিনি লেখাপড়ায় ডাক্তার হলেও একজন আলোচিত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, টকশো স্টার এবং শেখ হাসিনা সরকারের সমালোচক। ২০২৪ সালে দেশে ফেরার পর তার কয়েকটি কন্টেন্ট শুনে জানলাম তিনি ঘোরতর জামাত এবং শিবির বিরোধী এবং বিএনপির সমর্থক। আমার দেশের সহকর্মীদের কাছ থেকে জেনেছি যে তিনি এখনো নাকি মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের একজন নেতা। সেটি হতেই পারে, কারণ তারেক রহমান নির্বাচনের অনেক আগেই যে জাতীয় সরকারের ধারণা দিয়েছিলেন সেখানে সমমনা দলের রাজপথের সাথীদের নিয়েই নির্বাচন পরবর্তী সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল। ডাক্তার জাহিদুর রহমান সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তার কয়েকটি ইউটিউব কন্টেন্ট মনোযোগ দিয়ে শুনে তার সাংস্কৃতিক অবস্থান এবং বাংলাদেশের মিডিয়া নিয়ে ব্যক্তিগত মূল্যায়ন বোঝার চেষ্টা করেছি। ডাক্তার জাহিদুর রহমানের নিজের বর্ণনা থেকেই তার চিন্তা চেতনা পাঠকদের এবার জানানোর চেষ্টা করব। ১. ডাক্তার জাহেদ বাংলাদেশে প্রথম আলোকে একমাত্র হ্যাডমওয়ালা সেকুলার এবং লিবারেল সংবাদপত্র বলে মনে করেন। ব্রাহ্মণ, প্রথম আলো ছাড়া দেশের বাদবাকি মিডিয়া তার কাছে নিতান্তই নমশূদ্র। ২. হ্যাডমওয়ালা প্রথম আলোর একজন কলামিস্ট হিসেবে ডাক্তার জাহেদের বেজায় গর্ববোধ রয়েছে। ৩. একসময় তারেক রহমানকে অন্যায় সমালোচনা করে প্রথম আলো এবং ডেইলি স্টার কিছু ভুল করলেও মাহফুজ আনাম হাসিনার আমলে ১/১১ সরকার সম্পাদকীয় নীতিমালা নিয়ে দুঃখ প্রকাশ করায় সেই অপরাধ এখন মিটে গেছে। তাই তার ভাষায় রাজনীতির সুপার পাওয়ার বিএনপির মিডিয়ার ব্রাহ্মণ হাউসকে কোলে তুলে নেওয়া উচিত। ৪. আমার দেশের প্রতি ডাক্তার জাহেদ এতটা তীব্র বিদ্বেষ পোষণ করেন যে তিনি কন্টেন্টে একেবারে অপ্রাসঙ্গিকভাবে আমাদের হেয় করার লোভ সংবরণ করতে পারেননি। নাম উজ্জ্ব রেখে আমাদের পত্রিকা সম্পর্কে তার কন্টেন্টে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য নিম্নরূপ: একটি পত্রিকা বন্ধ থাকার পর চালু হয়ে মনে করেছিল কি না কি হয়ে যাবে। আমার দেশকে লক্ষ্য করে উপরোক্ত মন্তব্য থেকে যে কেউ মনে করবেন আমরা চালাতে না পেরে কিংবা নিজের ইচ্ছায় ২০১৩ সাল থেকে পত্রিকা বন্ধ করে রেখেছিলাম এবং বিপ্লবের সুযোগ নিয়ে নতুন করে প্রকাশিত হওয়ার পর গত ১ বছরে আমার দেশ মিডিয়া জগতে কোনো রকম প্রভাব সৃষ্টি করতে পারেনি। দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা আমার দেশের বিরুদ্ধে যে ভয়ঙ্কর নিপীড়ন চালিয়েছে সেটিও স্ট্র্যাটেজি, সংস্কৃতি এবং তথ্য উপদেষ্টা তার কন্টেন্টে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে
উপেক্ষা করেছেন। আমার দেশের বিরুদ্ধে বিষোদ্গারের মধ্যে দিয়ে বরং পত্রিকা দীর্ঘদিন বন্ধ থাকায় তার ব্যক্তিগত সন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছে। ডাক্তার জাহিদের আদর্শগত কারণে কোনো বিশেষ পত্রিকার প্রতি অন্ধ আনুগত্য এবং অন্য একটির প্রতি চরম বিদ্বেষ থাকতেই পারে, কিন্তু সরকারের অতীব প্রভাবশালী উপদেষ্টার এই জাতীয় পক্ষপাতপূর্ণ আসক্তি আমাদের ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। মঈন ফখরুদ্দিনের ভারতপন্থী সামরিক অভ্যুত্থান এবং শেখ হাসিনার ফ্যাসিবাদের 17 বছর, হ্যাডমওয়ালা, প্রথম আলো, ডেইলি স্টার এবং আমার দেশের ভূমিকার তুলনামূলক আলোচনার আগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের মাফ চাওয়ার যে গল্প ডাক্তার জাহিদুর রহমান শুনিয়েছিলেন সেটি যে ভুয়া তার প্রমাণ দেয়া আবশ্যক। প্রথম আলো এবং ডেইলি স্টার 1-11 এবং শেখ হাসিনার পুরোটা শাসনকাল প্রধানত শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অর্ধসত্য এবং সম্পূর্ণ মিথ্যা তথ্য নির্ভর নোংরা ব্যক্তিগত চরিত্র হনন সহ যাবতীয় প্রোপাগান্ডা চালালেও শেখ হাসিনার আমলে ডেইলি স্টার সম্পাদক ব্যক্তিগতভাবে শুধু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি আজ পর্যন্ত বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের কাছে মাফ চাওয়া তো দূরের কথা, কোনো রকম দুঃখ প্রকাশও করেননি। বরং কিছুদিন আগে বিএনপির এক অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বক্তৃতাকালে প্রকারান্তরে তার পত্রিকার বিএনপি বিরোধী সংবাদের পক্ষে সাফাই গিয়েছেন। তিন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত প্রবল ক্ষমতাধর আমার দেশ বিদ্বেষী উপদেষ্টার আক্রোশ উৎপাদনের ঝুঁকি নিয়েও ইতিহাসের খাতিরে এবার প্রথম আলো এবং আমার দেশের ভূমিকার তুলনামূলক আলোচনায় যেতে হচ্ছে। প্রথম আলো যখন বিএনপির ভাবমূর্তি নিকেশ করার মিশন নিয়ে মঈন ফখরুদ্দিন এবং হাসিনার সমর্থনে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছিল, তখন আমার দেশ ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে একাকী কলম ধরেছে। 2009 সালের 17 ডিসেম্বর শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে দুর্নীতির এক অভিযোগের লিড নিউজ দিয়ে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সরাসরি লড়াইয়ের সূচনা হয়েছিল। শেখ হাসিনার অভিযোগ ছিল তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লঘু করার জন্যই নাকি আমি ওই সংবাদ প্রকাশ করেছিলাম। 2010 সালে রিমান্ডে নিয়ে বারবার আমাকে ওই প্রশ্নই করা হয়েছিল। এই সংবাদ প্রকাশের পর নিয়মিতভাবে আমরা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় বিচার বিভাগের অবক্ষয়, মানবাধিকার লঙ্ঘন, বেসুমার দুর্নীতি, বিরোধী মত দমন এবং দিল্লির কাছে দেশের সার্বভৌমত্ব বিসর্জন নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করেছি। আর বেগম খালেদা জিয়া প্রায় প্রতিটি জনসভায় আমার দেশ উঁচিয়ে ধরে শেখ হাসিনা দুষ্কর্মের প্রমাণ দিয়েছেন। সেই সময়কার কয়েকটি আলোচিত লিড নিউজের তালিকা আজকের তরুণ পাঠকদের জন্য দলিল হিসেবে নিচে দিলাম। 1. চেম্বার মানেই সরকার পক্ষের স্টে, 21 এপ্রিল 2010। 2. বিরোধী দল দমনে মামলার রেকর্ড, 22 ডিসেম্বর 2011। 3. গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়, 9 ডিসেম্বর 2012। 4. অবরোধে অচল দেশ, কাল হরতাল, 10 ডিসেম্বর 2012। 5. কারা শৃঙ্খলা ভেঙে পড়েছে বন্দির চাপে, 13 ডিসেম্বর 2012। 6. শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, 9 ফেব্রুয়ারি 2013। 7. গণহত্যার মিছিলে আরও 24 লাশ, 4 মার্চ 2013। 8. বিপর্যস্ত দেশে মারমুখী সরকার, 6 মার্চ 2013। 9. আগ্রাসী পুলিশের বেপরোয়া গুলি, 7 মার্চ 2013। 10. ইতিহাসের জঘন্যতম পুলিশ অ্যাকশন, 12 মার্চ 2013। 11 মার্চ বিএনপির নয়াপল্টন অফিসে তাণ্ডব চালায় হাসিনার ফ্যাসিস্ট পুলিশ। খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি চ্যালেঞ্জ করে তার দুর্নীতির ফিরিস্তি দিয়ে মন্তব্য প্রতিবেদন লিখেছি, সততায় পারবেন না প্রধানমন্ত্রী। 11 এপ্রিল 2013 ভোর রাতে শেখ হাসিনা শত শত পুলিশ দিয়ে আমার দেশ প্রেস তালাবন্ধ করে এবং কারওয়ান বাজার অফিস থেকে সকাল 8টার দিকে আমাকে দ্বিতীয় দফায় গ্রেপ্তার করে ডিবিতে নিয়ে যায়। আমরা যখন বাংলাদেশের ইতিহাসের নির্মমতম শাসকের বিরুদ্ধে ডাক্তার জাহিদের ভাষায় এক তুচ্ছ হ্যাডমওয়ালা পত্রিকা নিয়ে লড়াই করছিলাম, তখন আজকের প্রভাবশালী উপদেষ্টা নিশ্চয়ই প্রথম আলো এবং ডেইলি স্টারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আরও কোনো বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিলেন। আমি কারাবন্দী থাকাতে হয়তো তার অতীত বীরত্বপূর্ণ কার্যকলাপ জানতে পারিনি, তবে হাসিনার আমলে তিনি কোনো রকম নিপীড়নের শিকার হয়েছেন আমার জানা নেই।
যাই হোক, এমন একজন ব্যক্তি যার কাছে পত্রিকা জগতে একমাত্র আদর্শ প্রথম আলো, তিনি বাংলাদেশের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়কে কোন আদর্শে পরিচালনা করবেন সেটি বুঝতে পাঠকদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। উপদেষ্টার ভাষায় অতি তুচ্ছ পত্রিকা আমার দেশ নিয়ে নব্য হ্যাডমওয়ালাদের সঙ্গে দিল্লি সমর্থিত ফ্যাসিবাদী জামানার মতোই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। এটা তো প্রমাণিত যে আদর্শের ব্যাপারে আমি বড়ই অনমনীয়, যাকে আপনারা বলে থাকেন উগ্র এবং হঠকারী। দেখতেই তো পাচ্ছেন 2 দশক ধরে আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্রবল সন্দেহ হচ্ছে সংস্কৃতি এবং তথ্য মন্ত্রণালয়ের বর্তমান সেনাপতিরা জাতীয়তাবাদী দলের অর্ধ শতাব্দীর আদর্শ সত্যিই কি ধারণ করেন। আমার প্রশ্নের জবাব হয়তো একদিন বিএনপির আদি নেতা, কর্মী ও সমর্থকরা খোঁজার চেষ্টা করবেন। মঈন ফখরুদ্দিনের সরকারের বিএনপি ধ্বংস করার পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ্য লড়াইয়ের সূচনার কাহিনী এবং 2013 সালে আমার গ্রেপ্তারের কয়েকদিন আগের একটি ঘটনার কথা বলে আজকের দীর্ঘ লেখা সমাপ্তি টানব। আমার ধারণা বর্তমান প্রধানমন্ত্রীকে এসব কাহিনী কেউ জানাননি। 2007 সাল, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কারাবন্দী। সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে প্রকাশ্য সভা নিষিদ্ধ। বিএনপির আজকের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় দলের কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলেন না, আর আমি তো জাতীয়তাবাদের সমর্থক একজন সাধারণ পেশাজীবী মাত্র। নয়া দিগন্তে প্রতি সপ্তাহে সেনা সমর্থিত সরকারের দেশ ও বিএনপি বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কলাম লিখে ক্ষমতাসীনদের আক্রোশ উৎপাদন করছি। মির্জা ফখরুল একদিন আমার উত্তরা অফিসে এসে বললেন, মাহমুদ ভাই, কি করা যায়? আমি প্রস্তাব করলাম একজন প্রধান অতিথি পেলে পেশাজীবীদের নিয়ে প্রেস ক্লাবে একটা প্রতিবাদ সভা করে মাঠে নামা যেতে পারে। মির্জা ফখরুল বললেন, আমরা একসঙ্গে গেলে তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সম্মত হতে পারেন। সরকারে থাকতে আমার তাকে ঘনিষ্ঠভাবে চেনার সুযোগ না হলেও মহাসচিব ভরসা দিলেন যে তিনি আমাকে অপছন্দ করেন না। আমরা অ্যাপয়েন্টমেন্ট করে নির্ধারিত দিনে তার বাসায় গেলে তিনি প্রধান অতিথি হতে সম্মত হলেন। আমরা প্রেস ক্লাবে প্যান্ডেল টাঙিয়ে মূলত প্রকৌশলী এবং কিছু অন্য পেশাজীবীদের নিয়ে সেই চরম বৈরী সময়ের প্রেক্ষাপটে বেশ বড় সভাই করতে পেরেছিলাম। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দীর্ঘ ভাষণ দিয়েছিলেন। প্রথম সভার সাফল্য পরে সব পেশাজীবীকে যথেষ্ট অনুপ্রাণিত করেছিল। দ্বিতীয় ঘটনা শেখ হাসিনার ছেলে জয়ের দুর্নীতির নথিপত্র সংগ্রহ নিয়ে। 2026 সালের 21-এ পদকপ্রাপ্ত জায়দিন সম্পাদক শফিক রেহমান নিজ উদ্যোগে বেশ কাঠখড় পুড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হাসিনা পুত্র জয়ের দুর্নীতির কিছু নথিপত্র জোগাড় করেছিলেন, যে সম্পর্কে আমি বিন্দু বিসর্গ জানতাম না। 2013 সালের এপ্রিলে আমি গ্রেপ্তার হওয়ার কয়েকটা দিন আগে বেশ রাতে শফিক ভাই হঠাৎ আমার দেশ অফিসে এসে হাজির হলেন। কয়েক মাস ধরে তখন অফিস বন্দী হয়ে গ্রেপ্তারের জন্য অপেক্ষা করছি। শুনলাম বেগম খালেদা জিয়ার কাছে শফিক রেহমান জয়ের দুর্নীতির কাগজপত্র সম্পর্কে বলতে গেলে তিনি নথির কপি আমার কাছে রাখতে বলেছেন। আমি কোনো কিছু না জানলেও ম্যাডামের কথা শিরোধার্য। 2016 সালে আমি কারাগারে বন্দী থাকা অবস্থায় এই এক রাতের ঘটনা নিয়ে এক হাস্যকরভাবে ভুয়া অপহরণ মামলা হলে আমার এবং শফিক ভাইয়ের 7 বছর করে সাজা হয়েছিল। তুরস্কের নির্বাসন জীবন থেকে ফিরে প্রফেসর ইউনুসের জামানায় এ মামলাতেই আমাকে 5 দিনের জন্য আবার জেলে যেতে হয়েছিল। নিম্ন আদালতের সেই সাজা অবশ্য জজ কোর্টে বাতিল হয়ে গেছে। 2016 সালে রোজার মাসে আমাকে জেলখানা থেকে উঠিয়ে এই মামলায় ডিবি 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল। রিমান্ড শেষে শফিক রেহমান কাশিমপুর জেলে আমার একেবারে পাশের সেলে গিয়ে উঠলে আমি তার কাছে খানিকটা অনুযোগ করেই বলেছিলাম, এমনিতেই জানি না কোনোদিন জেলের বাইরে যেতে পারবো কিনা, আবার বিনা অপরাধে উটকো ঝামেলায় জড়ালেন কেন? সজীব ওয়াজেদ জয়ের ভুয়া মামলায় আমাকে সেই সময় প্রায় 1 বছর অতিরিক্ত জেলও খাটতে হয়েছিল। বিএনপির সঙ্গে আমার প্রায় 3 দশকের সম্পর্ক এবং দলটির নেতা ও মন্ত্রীদের পুরো কাহিনী লিখতে গেলে সম্ভবত বাকি জীবন পার হয়ে যাবে।
ডাক্তার জাহিদুর রহমানের মতো নব্য বিএনপিদের কাছ থেকে এখন বিএনপির গল্প শুনতে তাই বড়ই কৌতুক বোধ করি। বাছুরের নতুন শিং গজালে নাকি সবাইকে গুঁতো মারতে যায়। ডাক্তার জাহিদের নেতা মাহমুদুর রহমান মান্নাও আমার সঙ্গে কাশিমপুর জেলে ছিলেন। তার প্রতি অসৌজন্যমূলক আচরণ করায় একবার জেলার নাসিরকে বেশ ভর্ৎসনাও করেছিলাম। এর আগে 2008 সালের নির্বাচনের প্রস্তুতিকালীন রাজনৈতিক কারণে মান্না ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল, যার কথা বেগম খালেদা জিয়া জানতেন। সে আর এক গল্প, ভবিষ্যতে প্রসঙ্গ এলে লেখা যাবে। দর্শক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের আজকের মন্তব্য প্রতিবেদন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।